হেরে গিয়েও যে জিতে যাওয়া যায় এই জিনিসটা আরও একবার প্রমাণ করলো বাংলাদেশ আন্ডার-20 ওমেন্স টিম। হ্যাঁ, নিশ্চয়ই তারা জয় করেছেন 18 কোটি মানুষের হৃদয়, এবং এশিয়ান কাপে খেলার জন্য তারা কোয়ালিফাই করে জয় করেছেন এশিয়ান মঞ্চ। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এই ম্যাচটা হারলেও বাংলাদেশ অবশেষে মূল পর্বে খেলার জন্য কোয়ালিফাইড তারা এখন। সেক্ষেত্রে হারের পরেও তারা এখন উদযাপনটা করতেই পারে। সদ্য সাফ জয় করা দলটা এই টুর্নামেন্টে আসলে অনেকটা ফেভারিটই ছিল। এই টুর্নামেন্টে যাওয়ার আগে সাফ জয় করার কারণে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনেও একটা আশা ছিল অনেক বড়। এই মুহূর্তে বাংলাদেশ নারী ফুটবলে একটা জয় জয়কার অবস্থা। কয়েকটা দিন আগেই মেইন দলটা কোয়ালিফাই হয় এশিয়ান কাপ খেলার জন্য, আর আজকে তো অনূর্ধ্ব-20 দলটাও কোয়ালিফাই করে নিজেদের প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার জন্য। এই গ্রুপে থাকা সবচেয়ে শক্তিশালী দলটা দক্ষিণ কোরিয়া তিমুরের বিপক্ষে 9 গোলের বিশাল ব্যবধানে জয় পেয়ে বাঘিনীদের অনেকটা এই টুর্নামেন্ট থেকে ব্যাকফুটে ফেলে দেয়। তবে বাংলাদেশের মেয়েরাও সেই তিমুরের বিপক্ষেই 8 গোলের বিশাল ব্যবধানে জয় পেয়ে গোলের যেই ব্যবধানটা সেটা কমিয়ে আনে অনেকটা। এমনকি গোল ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে ছাড়িয়ে গ্রুপের টপার অবস্থানে যায় তারা। যেহেতু প্রতিটা গ্রুপ থেকে একটা দলই সরাসরি কোয়ালিফাই করবে, সেক্ষেত্রে বাংলাদেশ তিমুরের বিপক্ষের যেই জয়টা সেটাই আরও এই আশাটা শক্তপোক্ত হয়। সেক্ষেত্রে সম্ভাবনাটা আরও স্থায়ী হয় তিমুরের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার 1 গোলের জয়টা। ফলে বাংলাদেশের মেয়েদের জন্য তৃতীয় রাউন্ডে এসে সমীকরণটা অনেকটা সহজ ছিল। যদিও দলটা যখন দক্ষিণ কোরিয়া, সেখানে সহজ বলাটাও সহজ নয়। তবে দক্ষিণ কোরিয়ার লাওসের বিপক্ষে 1 গোলের জয় বাংলাদেশের মেয়েদেরকে আরও আশা জাগিয়ে তোলে। কেননা কয়েকটা দিন আগেই এই লাওসের বিপক্ষে বাংলাদেশ 3-1 গোলে জয়লাভ করে। তবে এই টুর্নামেন্টে কোনো যদি কিন্তু ছাড়া বাংলাদেশের কোয়ালিফাই করার জন্য দক্ষিণ কোরিয়াকে রুখে দেওয়াই ছিল প্রধান লক্ষ্য, এবং বাংলাদেশের মেয়েরা সেই কাজটা করছিলও ঠিকঠাক। ম্যাচের 15তম মিনিটে তৃষ্ণার অসাধারণ একটা গোলে বাংলাদেশ লিড নেয় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ম্যাচের 15 মিনিটে গিয়ে বাংলাদেশের এই লিড দর্শকদের আশাটা আরও অনেক গুণে বাড়িয়ে তোলে, এবং এই লিডের মাধ্যমে বাংলাদেশ জানান দেয় যে বাংলাদেশ দলটা এখন বড় মঞ্চে খেলার জন্য প্রস্তুত। কিন্তু দুর্ভাগ্যবশত শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মেয়েরা। ম্যাচের 19তম মিনিটে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের বিপক্ষে কামব্যাক করে। তবুও বাংলাদেশের মেয়েরা র্যাঙ্কিং 21তম অবস্থানে থাকা শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছিল। হাফ টাইম শেষে স্কোর লাইনটা সেই বিষয়টা আরও স্পষ্ট করে। তবে বিপত্তি বাধে ম্যাচের 48তম মিনিটে গিয়ে ডিফেন্ডারদের ভুলে বাংলাদেশ দ্বিতীয় গোল হজম করে। ততক্ষণে 2-1 গোলে পিছিয়ে গেলেও বাংলাদেশ রানার্স আপ হয়ে খেলার সুযোগটা থাকে মূল পর্বে। দক্ষিণ কোরিয়া ম্যাচের 60তম মিনিটে লিডটা 3-1 করে নিলেও বাংলাদেশ তখনও অতটা ক্ষতির মুখে পড়েনি। তবে আসল ভয়টা জাগে বাংলাদেশের ক্ষেত্রে ম্যাচের 87তম মিনিটে গিয়ে ডিবক্সের মধ্যে ফাউলটা করা। কেননা ডিবক্সের মধ্যে ফাউল করায় বাংলাদেশ পেনাল্টি কনসিড করে এবং সেখান থেকে গোলও হজম করে। এরপরে বাংলাদেশ যেন পুরো ম্যাচই এলোমেলো হয়ে যায়, শেষ পর্যন্ত গোল লাইনটা থাকে 6-1। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে 6-1-এর বড় ব্যবধানে হারার কারণে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হয় তাইপি এবং লেবাননের প্রতি। কেননা এই টুর্নামেন্টের সেরা যেই 3টি গ্রুপ রানার্স আপ দল তারাই খেলবে মূল পর্বে সরাসরি। সেক্ষেত্রে লেবানন যদি চীনের বিপক্ষে জয়লাভ করে বাংলাদেশের সম্ভাবনা পুরোটাই শেষ। তবে চীন এবং লেবাননের যেই ম্যাচ, সেখানে 30 মিনিটের মাথায় লেবানন ম্যাচ থেকে ছিটকে যায় এবং ততক্ষণে বাংলাদেশ দলটা মোটামুটি কোয়ালিফাই নিশ্চিত করে। তবে বাংলাদেশ দলটা অনেক দিন যাবৎ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দলের সাথে খেলে অভ্যস্ত। সেক্ষেত্রে এশিয়ার যেই অন্যান্য বড় বড় দল তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতাটা একটু কম। কেননা বাংলাদেশ দলটা যদি কোনো প্রীতি ম্যাচও আয়োজন করে সেটাও হয় লেবানন, ভুটান এদের বিপক্ষে। তবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এই ম্যাচে হারার চেয়েও সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে বাংলাদেশের নতুন অভিজ্ঞতা। কেননা ম্যাচের মধ্যে গেম সেন্স, কুইক মুভমেন্ট এবং দ্রুত রিকভারির যেই অভিজ্ঞতা সেটা বড় দলেরই বেশি। সেক্ষেত্রে বাংলাদেশ যত বড় দলের বিপক্ষে খেলবে ততটা অভিজ্ঞ হবে। তবে এই ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি যেই বিষয়টা নজর কেড়েছে সেটা হচ্ছে বাংলাদেশের হাইলাইন ডিফেন্স। এক্ষেত্রে পিটার বাটলার ধন্যবাদ পাওয়ার যোগ্য, কেননা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হাইলাইন ডিফেন্স খেলার যেই সাহস, দুঃসাধ্য সেটা তিনি করেছেন। এবং ম্যাচের আর্লি স্টেজে বাংলাদেশ কিন্তু দারুণভাবে সফল হচ্ছিল। তারা কিন্তু অনেকবার অফসাইড ট্র্যাপে পড়েছে এবং একটা বড় দল হিসাবে দক্ষিণ কোরিয়া কিন্তু বাংলাদেশের এই প্ল্যানটা নজরে রেখেছে এবং পরবর্তীতে কিন্তু তারা হাফ টাইমের পরে ভালোভাবেই রিকভারি করেছে। তবে সবকিছু ছাপিয়ে বাংলাদেশ এখন বড় মঞ্চের দল, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। কেননা বড় বড় দলের বিপক্ষে আমরা কালে ভাদ্রেই খেলতে পারি। সেক্ষেত্রে বড় দলের বিপক্ষে চাপ সামলে খেলার যে অভিজ্ঞতা বাংলাদেশ এখন খুব তাড়াতাড়িই পাবে। তবে আজকে বিশেষ করে যেই জিনিসটা আলোচনা করা উচিত সেটা হচ্ছে বাংলাদেশের লেকিংসগুলো। তবে সব কিছু ছাপিয়ে এই দলটাকে আরও একবার শুভেচ্ছা জানানো উচিত, কেননা তারা এখন বড় মঞ্চে খেলবে এবং 12 ম্যাচ পরে তারা হারলো।
এই দলটা যে হুট করেই এমন মঞ্চে আসেনি সেটা প্রমাণ করে বিগত 12 ম্যাচ তারা যে অপরাজিত এবং কয়েকটা দিন আগে 6 ম্যাচ আনবিটেন এবং সাব চ্যাম্পিয়ন। বাংলাদেশ নারী দলের এই সফলতা বিগত 1 বছরের পরিশ্রম। ন্যাশনাল টিমটার পরে অনূর্ধ্ব 20 দলটাও কোয়ালিফাই করলো এশিয়ান কাপে এবং তারা খেলবে আগামী বছর মার্চেই খেলবে ন্যাশনাল টিম এবং এপ্রিলের মাঝামাঝি খেলবে অনূর্ধ্ব 20 দল। তবে এমন বড় মঞ্চে খেলার জন্য বাংলাদেশের যেই জায়গাটায় সবচেয়ে বেশি এখন গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে প্লেয়ারদের নিউট্রিশন সিস্টেমের উপরে। আমার মনে হয় না পিটার বাটলারকে এই বিষয়টা নিয়ে স্পেশালি কিছু বলা উচিত, কেননা কয়েকটা দিন আগেই যে ওমেন্স টিমের কু তার বিপক্ষে, সেটা কিন্তু তিনি এই বিষয়টার উপরেই ডিফেন্ড করেছে। তার অভিযোগটাই ছিল কিন্তু প্লেয়ারদের এই নিউট্রিশন সিস্টেম না মানা, কেননা প্লেয়ারদের ফাস্ট ফুড, ফুচকা এবং কোল্ড ড্রিঙ্কস এগুলা খাওয়া থেকে বিরত থাকার জন্যই তিনি বলেছেন। এবং আরও আনুষঙ্গিক অনেক বিষয় ছিল তার যেই অভিযোগ, সেখানে অবশেষে বাফুফে তার উপরে ভরসা রেখেছেন এবং এই লোকটা কিন্তু তার প্রমাণ দিয়েছেন। আমরা এই মানুষটাকে নিয়ে স্পেশালি আরেকটা ভিডিওতে কথা বলবো। তবে এই মুহূর্তে আমরা সেলিব্রেট করি বাংলাদেশ ওমেন্স টিম যে কোয়ালিফাইড। আপনার কি মনে হয় বাংলাদেশের কোন কোন জায়গায় ফাইন টিউনিং করা উচিত? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।